নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমার সালাম এবং ভালোবাসা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মনে স্থির করেছি। আমি খুব একটা সময় পাইনি। সিদ্দিক ভাই আমাকে খুব অল্প সময় গতকালকে বলেছেন, আজকে একদিন সময় পেয়েছি। আমি চেষ্টা করি, তবে এর বিষয়বস্তু বলার আগে কিছু বলে নিই আপনাদের সামনে। গুরুত্বপূর্ণ সেটা হলো যে পুরুষের যৌনরোগ তো অনেক প্রকারের হয়। আমি এখানে পুরুষের সবচাইতে দুইটা গুরুত্বপূর্ণ যে ডিজিজ রয়েছে, একটা হলো ইরেকটাইল ডিসফাংশন আর প্রিম্যাচুর ইজাকুলেশন। এই দুইটা দুইটা রোগ দিয়ে আমরা মায়াজামকে মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে ওর ভিতর বাহির সবকিছু আমরা অ্যানালাইসিস করব এবং আমরা দেখব যে মায়াজাম কিভাবে আমাদের জীবনকে, আমাদের রোগকে সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। এই বিষয়টা আমরা অ্যানালাইসিস করব এবং এই পর্বটা চলতে থাকবে। আজকে আমি সোরা কভার করার চেষ্টা করব। শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হোমিওপ্যাথির মৌলিক দার্শনিক ভিত্তি বুঝতে গেলে হ্যানিম্যানের মায়াজাম ধারণা অবশ্যভাবে সামনে আসে আমাদের কাছে। এটা প্রথমে আমাদের কাছে আসে। এই মায়াজাম সম্পর্কে তিনি বলেছিলেন যে মানবদেহের রোগগুলো কেবল বাহিরের জীবাণু আক্রমণে নয়, বরং মানুষের ভেতরের লুকিয়ে থাকা গভীর জীবন বিকৃতি, ভাইটাল ফোর্স ডিস্টোরেশন থেকে জন্ম নেয়। এই অদৃশ্য, দীর্ঘস্থায়ী এবং বংশগত রোগ প্রবণতাকে তিনি নাম দিয়েছেন মায়া, রোগ প্রবণ ধারা যেটাকে বলা হয়। হ্যানিম্যানের মতে মায়াজাম হলো সেই অভ্যন্তরীণ দুর্বলতা যা মানুষকে বারবার অসুস্থ করে তোলে। একটি রোগ সারলেও আরেকটি রোগের পথে ঠেলে দেয় এবং শরীর, মন, আচরণ সব স্তরে রোগের ছাপ রেখে যায়। তিনি তিনটি মূল মায়াজাম চিহ্নিত করে গেছেন, তার ভিতরে সোরা, সাইকোসিস, সিফিলিস এবং পরবর্তীতে আমরা টিউবারকুলোসিস, ক্যান্সারাস আরো অনেক রকম মায়াজাম আমরা পেয়েছি। এবং তিনি বলেন যে এদের ভিন্ন ভিন্ন মানসিক ও শারীরিক বৈশিষ্ট্য মানব জীবনের সব ধরনের রোগের মূল কাঠামো তৈরি করে। আচ্ছা, এখন এর মধ্যে সোরিক মায়াজাম সম্পর্কে হ্যানিম্যান বলছেন যে এটা মানব জীবনের সবচেয়ে প্রাচীন, সবচেয়ে বিস্তৃত এবং সবচেয়ে গভীর রোটেড রোগের প্রবণতা। সোরা কেবল ত্বকের একটি পুরনো রোগ নয়, এটি মানসিক স্তরের ভয়, দুশ্চিন্তা, আত্মসন্দেহ, লজ্জা, নিরাপত্তাহীনতা এবং ব্যর্থতার ভীতি এইগুলো তৈরি করে। হ্যানিম্যান ব্যাখ্যা করছেন যে সোরা হলো অপর্যাপ্ততার অনুভূতি, ফিলিং অফ ইনঅ্যাডিকুয়েসি, যার ফলে মানুষ তার নিজের ক্ষমতা ও মর্যাদা নিয়ে সবসময় সন্দিহান থাকে। এই মানসিক কাঠামোয় পরবর্তীতে শারীরিক দুর্বলতা, নার্ভাস টেনশন, তারপরে ফাংশনাল ব্যাঘাত অর্থাৎ কাঠামোগত ক্ষতি না হলেও কাজের গোলমাল তৈরি করে। তাই সোরা পুরো শরীরের ফাংশনাল ডিস্টারবেন্স, যেখানে সিস্টেম রয়েছে কিন্তু কাজ ঠিক মতো হয়। পুরুষদের যৌন সমস্যার ক্ষেত্রে সোরিক মায়াজাম একইভাবে কাজ করে। সেক্সুয়াল ডিসফাংশন, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন, তারপরে হলো প্রিম্যাচুর ইজাকুলেশন, এই ধরনের যে যৌন রোগগুলো রয়েছে, এটি প্রথমত মন ও শরীরের সেই ফাংশনাল ইমব্যালেন্সের লক্ষণ যেখানে শারীরিক কাঠামো মোটামুটি সুস্থ থাকলেও মন ইমোশনাল টেনশন দ্বারা সেক্সুয়াল রেসপন্সকে বাধাগ্রস্ত করে। এটা হলো এর গুরুত্বপূর্ণ যে বিষয়টা। আচ্ছা, এখন শরিক পুরুষ ইন্টিমেসি বা ঘনিষ্ঠতাকে খুব আবেগপূর্ণ, কোমল এবং সম্পর্ক নির্ভর দৃষ্টিতে দেখে। তার মধ্যে থাকে সেলফ ডাউট মানে আত্মসন্দেহ। তারপরে দেখা যায় যে পারফরমেন্স এনজাইটি, ক্ষমতার পরীক্ষার ভীতি, তারপর ফিয়ার অফ রিজেকশন,
তারপর ওভার থিঙ্কিং, অতিরিক্ত চিন্তা, মোরাল গিল্টি, নৈতিক অপরাধবোধ, ইমোশনাল সেন্সিটিভিটি, অত্যাধিক আবেগ প্রবণতা, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই শরিক পুরুষের মধ্যে দেখা যায়। হ্যানিম্যান বলছেন যে সোরা মাইন্ড, মানে সোরা মনকে প্রথমে কলাপস করে ফেলে, তারপর তার প্রতিফলন আসে শরীরে। তাই সেক্সুয়াল ডিজায়ার থাকলেও রেসপন্স ঠিক মতো প্রকাশ পায় না, ইরেকশন হয় না বা ধরে না। অর্থাৎ শরিক সেক্সুয়াল ডিসফাংশন মূলত মন থেকে শরীরের উপর চাপানো বাধা, একটি পিওর ফাংশনাল ডিসঅর্ডার। এটা আমাদের মনে রাখতে হবে। প্রকৃতপক্ষে শরিক মায়াজামকে না বুঝলে পুরুষের সেক্সুয়াল উইকনেস, ইডি বা প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন বা অন্যান্য যে রোগগুলো রয়েছে, এর মতো সূক্ষ্ম মনস্তাত্ত্বিক দিকগুলো বোঝা প্রায় অসম্ভব। কারণ সোরার গভীরে লুকিয়ে আছে লজ্জা, ভয়, অপ্রতুলতার বোধ এবং নিজের ক্ষমতা নিয়ে সংশয়, এক দীর্ঘ যাত্রা যা সেক্সুয়াল ফাংশনিং এর সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোকে আঘাত করে। আমাদের এই শরিক মায়াজামের যদি আমরা কনস্টিটিউশন যদি ভাবি, এটাকে যদি আমরা কনস্টিটিউশন যদি ধারণা যদি নিয়ে আসি, আমরা তাহলে কি দেখতে পাই? আমরা এখানে দেখি যে শরিক মায়াজাম হলো মানব জাতির সবচেয়ে প্রাথমিক, প্রাচীন এবং সবচেয়ে সাধারণ মায়াজাম, যার ভিত্তি হলো অভাববোধ, ইনসিকিউরিটি, উদ্বেগ, আশা, সংগ্রাম এবং উন্নতির অন্তর্নিহিত তারা। শরিক কনস্টিটিউশনের ব্যক্তি সাধারণত সংবেদনশীল, চিন্তাশীল, নৈতিক, আত্মসমালোচক এবং উচ্চ আদর্শে বিশ্বাসী তারা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শরিকের কনস্টিটিউশনের জন্য। এই মানুষগুলো এই কনস্টিটিউশনে শরীর, মন, আবেগ, মূল্যবোধ এবং অভিজ্ঞতা সবকিছুই গভীরভাবে জড়িয়ে থাকে। সোরা মানুষের জীবন যুদ্ধে লড়াই করার মানসিকতা দেয়, কিন্তু একইভাবে তাকে নিজেকে কম মূল্যায়ন করার প্রবণতাও কিন্তু দেয়। এটা কিন্তু সোরার একটা খুব গভীর একটা বিষয়। শরিক ব্যক্তি মনের দিক থেকে চিন্তাশীল, সংবেদনশীল, আত্মসচেতন এবং নৈতিক। সে ছোট বিষয় নিয়েও ভাবনায় পড়ে যায়, নিজেকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, কাজ নিয়ে, সমাজ নিয়ে, সবকিছু নিয়ে সে অতিরিক্ত ভাবতে পারে। তার মন অস্থির, সহজে দুশ্চিন্তা আক্রান্ত হয়, তাকে দুশ্চিন্তায় গ্রাস করে ফেলে এবং যে কোনো চাপ তাকে গভীর চিন্তায় ঘূর্ণিতে ফেলে দেয়। সে স্বপ্ন দেখে, আশা করে, পরিকল্পনা করে, কিন্তু নিজের সামর্থ্য নিয়ে সন্দেহে ভোগে। তার ভিতর তো আত্মবিশ্বাস নেই। আমি পারবো তো? আমি যথেষ্ট ভালো কিনা? আমি কি আনন্দের, আমি কি অন্যদের মতো সফল হব? এই ধরনের আত্মসন্দেহ শরিক মনকে সব সময় এক নীরব উদ্বেগে রাখে। সে নিজের দুর্বলতাকে এত বেশি মূল্য দেয় যে নিজের শক্তিগুলো অনেক সময় বুঝতেই পারে না। এই শরিক ব্যক্তিগুলো অত্যন্ত সফট, মানবিক, হৃদয়বান এবং সহানুভূতিশীল। সে অন্যের কষ্ট দেখতে পারে না। আবেগ তার জীবনে বিশাল ভূমিকা রাখে। ভালোবাসা, সম্মান, গ্রহণযোগ্যতা, নিরাপত্তা, এসব তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে সহজে আঘাত পায়, সহজে লজ্জা পায় এবং অল্প অবহেলাকেও গভীরভাবে অনুভব করে। তার আবেগের মধ্যে সবসময় থাকে আশা, ভয়, আকাঙ্ক্ষা, অপরাধ বোধ এবং নিজেকে প্রমাণ করার তাড়না। এই শরিক মানুষগুলো, তাদের আবেগের ধারাগুলো এইরকম যে আমি চাই আমাকে ভালোবাসা হোক। এটা হলো শরিকের চাওয়া। এই মানুষগুলো এটা চায় যে আমি চাই আমাকে ভালোবাসা হোক, গ্রহণ করা হোক, সম্মান করা হোক। যদি এই চাহিদা পূরণ না হয়, সে তার ভিতরে গুটিয়ে যায়, কষ্ট পায়, কিন্তু বাহিরে তা প্রকাশ করতে পারে না। এই শরিক ব্যক্তিত্ব মূলত সংবেদনশীল, নৈতিক, বিনয়ী ও আদর্শবান, আত্মসমালোচনামূলক, দুর্বলতাকে লুকিয়ে রাখে, ব্যর্থতার ভয়, লাজুক, মানবিক, আত্মমর্যাদা প্রিয়। এই শরিক মানুষগুলো সে কখনো আক্রমণাত্মক হয় না, বরং নিজের ভুলকে নিজের ভিতরে চাপা রাখে। তাকে দেখলে মনে হয় শান্ত, নম্র, ভদ্র, কিন্তু তার ভিতরে পৃথিবী বিশাল, জটিল এবং আবেগে ভরপুর।
এই শরিক কনস্টিটিউশনের যদি আমরা শরীরের দিকে তাকাই, এই শরীর সাধারণত স্লিম বা পাতলা, দুর্বল বা সহজে ক্লান্ত, ত্বক শুষ্ক, রং ফ্যাকাশে, চোখ কমলতা, অ্যানিমিয়া প্রবণ, ইমিউনিটি একটু দুর্বল, সহজে অসুস্থ হওয়া, ঠান্ডা গরমের সংবেদনশীলতা, খাবারের প্রতি আকর্ষণ মাঝারি কিন্তু হজম দুর্বল, ত্বকের রোগ, অ্যালার্জি, ফুসফসরা, ইচিং, এসব সোরার কিন্তু একদম সিগনেচার কিন্তু একটা। এই শরিক মানুষের প্রধান ভয়গুলো যদি আমরা তাকাই, সেখানে দেখি যে অজানা ভবিষ্যতের ভয় তাদের মধ্যে কাজ করে, ব্যর্থতার ভয়, দারিদ্রের ভয়, সমাজের লজ্জার ভয়, ভুল করার ভয়, রোগ ও মৃত্যুর অতিরিক্ত ভয়, অন্যের বিচার ও সমালোচনার ভয়। এই ভয়গুলো তার সিদ্ধান্ত এবং আত্মবিশ্বাসকে প্রভাবিত করে এবং সব সময় মনের মধ্যে একটা চাপা উদ্বেগ তৈরি করে। এরা ব্যক্তি সম্পর্কে অত্যন্ত নিবেদিত, এই শরিক ব্যক্তিগুলো অত্যন্ত নিবেদিত, বিশ্বস্ত, কোমল এবং দায়িত্ববান। সে সম্পর্কে সাকৃত ভাবে বিশ্বাস, আবেগ, মূল্যবোধ তার কাছে খুব গুরুত্বপূর্ণ। সে সঙ্গে খুশি রাখতে নিজের প্রয়োজনে নিজেকেই ভুলে যেতে পারে। সে অল্প কষ্টেও ভেঙে পড়ে কিন্তু প্রকাশ করে না। তার কাছে সম্পর্কের মানে হলো তুমি আমার বিশ্বাস, নিরাপত্তা এবং আবেগের ভয়। সেই জন্য এদের এই বিষয়গুলো এদের মধ্যে সব সময় কাজ করে। শরিকের যৌনতা মানসিক, এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এটা মনে রাখতে হবে, বিষয়গুলো আসবে সামনে। এবং আবেগীয় এবং নৈতিক ভাবে দেখে এরা যৌনতাকে এই দৃষ্টিকোণ থেকে দেখে। তার ডিজায়ার থাকে কিন্তু সেলফ ডাউট, সেলফ কনসাসনেস, লজ্জা, সঙ্গী হারানোর ভয়, গ্রহণযোগ্যতার আকাঙ্ক্ষা, ব্যর্থতার ভয়, এসব কারণে তার সেক্সুয়াল পারফরমেন্স বাধাগ্রস্ত হয়। সে মন দিয়ে ভালোবাসে কিন্তু মন যখন চাপায় তখন তার শরীর শাট ডাউন করে। ইডি, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন, অ্যাংজাইটি ড্রিভেন সেক্সুয়াল ডিসফাংশন, এসব শরিক কনস্টিটিউশনের সাধারণ শরীর, এগুলো একদম কমন, এগুলো শরিক মায়াজানে। এবং শরিক কনস্টিটিউশনের রোগের যদি আমরা সাধারণ ধারা দেখি, তাহলে এটার রোগের ধারাটা হলো ফাংশনাল, কার্যগত, ধীর গতির, গভীর নয় কিন্তু স্নায়বিক, মানসিক উদ্বেগের সম্পর্কিত। প্রধান প্রবণতার সময় যদি আমরা খেয়াল করি, সেখানে দেখি যে উদ্বেগ, হজম দুর্বল, অ্যানিমিয়া, অ্যালার্জি, এক্সিমা, ঘন ঘন ঠান্ডা লাগা, মাইগ্রেন, অনিদ্রা, তারপরে এই যে দুর্বলতায় ভোগে, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, এগুলো হলো শরিক মানুষের মূল একটা বিষয় এখানে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে যে এদের প্রথমে মনে মাইন্ড ফার্স্ট প্যাটার্নে আসে। এদের যে কোনো কিছু প্রথমে মাইন্ড ফার্স্টে আসে, মন আগে ভাঙে, পরে ভাঙে তার শরীর। এটা শরিক কনস্টিটিউশনের যারা মানুষ রয়েছে তাদের এই বিষয়টা একদম প্রমিনেন্ট এবং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের পূর্বের মাস্টাররা এবং হ্যানিম্যান থেকে মডার্ন মাস্টার পর্যন্ত সবাই এই কথাটা বলে গেছে যে এদের প্রথমে আগে মন ভাঙে, তারপরে ভাঙে তাদের শরীর। আচ্ছা, শরিক কনস্টিটিউশনের এর কেন্দ্রীয় থিম হলো যে আমি যথেষ্ট কিনা, এই প্রশ্ন তাকে চায়। এটা কিন্তু এদের মূল থিম। একই সাথে তাকে কষ্টও দেয়। তার জীবন হলো আশা, ভয়, সংগ্রাম, উন্নতি, নৈতিকতা এবং নিজের মূল্য খুঁজে পাওয়ার যাত্রা। এটা হলো এদের মূল থিম। এই শরিক মানুষ স্বভাবতই নৈতিক, ধার্মিক, কৃতজ্ঞ এবং মানসিকভাবে আলোকপ্রিয়। সে অনেক অন্যকে সাহায্য করতে চায়, সমাজের কল্যাণে কাজ করতে চায়। সে খারাপ হতে পারে না কারণ তার বিবেক শক্তিশালী। সোরা মানুষের মধ্যে সৎ, মানবিক, নৈতিকতা এবং কোমল দিকটি তৈরি করে, কিন্তু একই সাথে তার ভিতরে অভাববোধ, ভয়, নিজেকে ছোট মনে করা এবং অতিরিক্ত চিন্তা বসিয়ে দেয়। এই মায়াজাল মানবজাতির সবচেয়ে হিউম্যান অংশ। যদি আমরা এটাকে একটি 3টা অক্ষরে শব্দে যদি বাঁধি, তাহলে এটা প্রকাশ পায় অপূর্ণতা প্লাস আশা প্লাস সংগ্রাম ইকুয়াল টু সোরা। এটাই হলো তাদের মূল বিষয়। এখন আমাদের মনে একটা প্রশ্ন আমার মনে একটা প্রশ্ন জাগে যে শরিক মায়ের প্রত্যেকটা জিনিসের তো মেকানিজম রয়েছে আমাদের, তাই না? আমাদের শরীরের মেকানিজম রয়েছে, প্রত্যেকটা জিনিসের মেকানিজম, ওন মেকানিজম আছে।
শরিক মায়াজমের কি মেকানিজম আছে, এটা আমাদের শরীরে কি করে, ভিতরে কি ঘটায়, এটা আপনাদের মনে কি হয়, কি মনে করেন আপনারা এই বিষয়টা নিয়ে? আমি যেটা মনে করি যে সোরা হচ্ছে মানুষের শরীর ও মনের সবচেয়ে প্রাচীন, যেহেতু এটা সবচেয়ে আদি একটা গভীর একটা বিষয়, সবচেয়ে গভীরে থাকা অশুভ জীবনের ব্যতিক্রমের মানে অল্টারেশন অফ লাইফ ফোর্স, জীবন শক্তির পরিবর্তন মায়াজাল, এই সোরা। এবং হ্যানিম্যান এটাকে বলছেন দ্য মাদার অফ অল ক্রনিক ডিজিজ, অর্থাৎ সব দীর্ঘমেয়াদী রোগের মা। শরিক মায়াজমের কাজ মূলত ফাংশনাল লেভেলে, অর্থাৎ শরীরের কার্যকারিতা বা কাজ করার ক্ষমতায় ভুল বা ইমব্যালেন্স তৈরি করে। এখানে ধ্বংস কম, কিন্তু কিন্তু সাফারিং কিন্তু বেশি। আচ্ছা, এদের জীবনী শক্তিতে আমরা দেখি যে অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি করে লাইফ ভাইটাল ফোর্সের উপরে এই সোরা। সোরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো হাইপার রিঅ্যাক্টিভিটি, প্রাণশক্তির খুব সহজে উত্তেজিত হয়ে যায়, সামান্য উদ্দীপনায় বেশি প্রতিক্রিয়া, হালকা সমস্যা থেকে অনেক দুশ্চিন্তা, শরীর মনের ওভার সেন্সিটিভিটি, ত্বক স্নায়ু ইমিউন সিস্টেম খুব দ্রুত উত্তেজিত হয়। এটা যে কোনো শরিক রোগীর মূল সাফারি, এবং শরীরের ডেফিসিয়েন্সি বা ঘাটতির অনুভূতি তৈরি করে এই সোরা। সোরার কাজ হলো ডিস্ট্রাকশন না, কিন্তু ডেফিসিয়েন্সি খুব স্পষ্টভাবে তৈরি করে এরা। হ্যানিম্যান সোরাকে বলছেন যে ওয়ান্ট অফ এনার্জি, এনার্জির ঘাটতি, শরীরের ভেতরে যে অভাব বা উইকনেস তৈরি হয়, এটা কিন্তু তারা তৈরি করে। এবং এনার্জির অভাব, পুষ্টির দুর্বলতা, তারপরে অ্যাসিমিলেশন, সহজে দুর্বল হওয়া, রক্তে ভাইটালিটি কমে যাওয়া, তারপরে শরীরে দ্রুত ক্লান্ত হওয়া, এই কারণে শরিক রোগী দীর্ঘ সময় কোনো চাপ নিতে পারে না। এবং এদের মানসিক স্তরে মেন্টাল শেপারে যদি দেখি, তাহলে অতিরিক্ত চিন্তা ও ভয় তৈরি করে এটা। সোরা সবচেয়ে বেশি কাজ করে মনে, মাইন্ডে। এটি তৈরি করে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা। তারপরে এটা তৈরি করে হলো ফিউচার মানে ভবিষ্যৎ নিয়ে ভয়, হালকা সমস্যা থেকে বড় সমস্যা মনে হওয়া, রেস্টলেসনেস, ইনসিকিউরিটি, এই বিষয়গুলো কিন্তু এটা তৈরি করে। এবং শরিক মাইন্ড সব সময় ইফ সামথিং গোজ রং, এই ভয় নিয়ে তারা সারা জীবন বেঁচে থাকে। এটাই ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন বা অন্যান্য পুরুষের যৌন রোগের সমস্যার শরিক ব্যাকগ্রাউন্ডের প্রধান মানসিক ভিত্তি। ইমিউন সিস্টেম অতিরিক্ত সংবেদনশীল ও অস্থিতিশীল করে এরা। সোরা ইমিউন সিস্টেমকে আনস্টেবল হাইপার অ্যাক্টিভিটিতে ফেলে। এর ফলে অ্যালার্জি, হালকা এক্সপোজারেও সর্দি, কাশি, স্কিনে চুলকানি, এক্সিমা, বারবার ইনফেকশন, অটো রিঅ্যাক্টিভ টেন্ডেন্সি, অর্থাৎ ইমিউনো ইমব্যালেন্স সোরার এক বিশেষ চিহ্ন। এটা আমাদের মনে রাখতে হবে। শরীরের ইনফ্লামেশনের প্রবণতা বাড়ায় এরা, ফাংশনাল ইনফ্লামেশন। শরিক ইনফ্লামেশন সাধারণত অ্যাকুইট, পেইনফুল, ইরিটিং, কিন্তু তেমন ডিস্ট্রাকশন নেই, যেমন গ্যাস্ট্রাইটিস, স্কিন ইরিটেশন, ইচিং, তারপরে হলো পেন, হাইপার অ্যাসিডিটি, এসব কিন্তু সোলার ক্লাসিক্যাল কাজ। এবং সেন্সরি এবং নার্ভাস সিস্টেমকে এরা ওভার এক্সাইটেড করে ফেলে। সোরা মায়াজাম স্নায়ুকে হাই ভোল্টেজ টেনশনের মতো উত্তেজিত করে রাখে, ফলে ইচিং, বার্নিং, টিংলিং, সেন্সিটিভিটি টু নয়েজ, স্মেল, টাচ, হালকা ব্যথা থেকেও বেশি সাফারিং ভুগে এরা, বেশি সাফারিং করে এরা। তাই সোরার ফাংশনাল সাফারিং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এর ডাইজেশন এবং মেটাবলিজমের দিকে তাকাই, তাহলে দেখি যে এটা ডাইজেশন এবং মেটাবলিজম ইমব্যালেন্স তৈরি করে। শরিক রোগী মেটাবলিজম সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। একটা হলো হাইপার অ্যাক্টিভ, মানে খেলে হজম হয় না, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়। আবার হাইপার অ্যাক্টিভ, ক্ষুধা বেশি, খিদে সহ্য হয় না। এই ফাংশনাল ডিসঅর্ডার তাই হলো সোরা। সোরা সেক্সুয়াল সিস্টেমে হাইপার সেন্সিটিভিটি, পারফরমেন্স অ্যাংজাইটি তৈরি করে। সোরার এক সোরার এক বড় কাজ হলো মেন্টাল সেক্সুয়াল উইকনেস তৈরি করা, মানসিক ভয়, পারফরমেন্স অ্যাংজাইটি প্রথমে দেখায়, এবং এটা তারা তৈরি করে মনের মধ্যে। এক্সাইটমেন্ট, পরে সাডেন কলাপস, গিলটি, সেম মানে লজ্জা, আর্লি ইজাকুলেশন, লিবিডো কমে যাওয়া, ইরেকটাইল উইকনেস, প্রিম্যাচুর ইজাকুলেশন, এই ধরনের যৌন সমস্যা মূলত মনগত ও সংবেদনশীলতার ইমব্যালেন্স থেকে আসে। সোরা আসলে কি করে, এক লাইনে যদি বলি, তাহলে সোরা শরীরকে হাইপার সেন্সিটিভিটি করে তোলে, হাইপার সেন্সিটিভ করে তোলে, এবং ফাংশনাল ডিস্টারবেন্স তৈরি করে। এবং শুধু ডিস্টারবেন্স নয়, সাফারিংও করে, এবং মারাত্মকভাবে সাফারিং করে। আমরা যদি শরিক মায়াজমের পার্সোনালিটি যদি দেখি,
তাহলে এখানে দেখি যে শরিক পুরুষ মূলত মননশীল, সংবেদনশীল, সহজ সরল, আদর্শবাদী এবং আত্মমর্যাদা নির্ভর একটি ব্যক্তি। তার মন মানবিক, তার মূল্যবোধ উচ্চ, কিন্তু নিজের ভিতরে অনুভূতি, চাহিদা, দুর্বলতা বা ব্যর্থতার জায়গাগুলি সম্পর্কে সে অত্যন্ত সচেতন ও লজ্জাশীল। এই আত্মসচেতনতার অতিরিক্ততা অনেক সময় তার মধ্যে অনিরাপত্তা, আত্মসন্দেহ এবং নিজেকে অপর্যাপ্ত মনে করার অনুভূতি তৈরি করে, যা যৌন কর্মক্ষমতা মানে সেক্সুয়াল পারফরমেন্স এবং দাম্পত্য ঘনিষ্ঠতা, ইন্টিমেসি দুই ক্ষেত্রে গভীর ছাপ ফেলে। শরিক পুরুষ দাম্পত্য ঘনিষ্ঠতাকে খুব হৃদয় মানে নির্ভর নেয়, মানে হৃদয় নির্ভর ভাবে দেখে, গভীর ভাবে নেয়, যেখানে ভালোবাসা, আবেগ, সংযোগ এবং মূল্যবোধ যৌনতার ফলাফলের উপর অনেক বড় ভূমিকা রাখে। সে মনে করে সে যদি যথেষ্ট ভালো, সক্ষম, নিখুঁত বা যোগ্য না হয়, তাহলে সঙ্গী তাকে সম্মান করবে না, ভালোবাসবে না। এই অবচেতন ভয় তার যৌন অবস্থার সবচেয়ে গভীর বাধা। এই শরিক ব্যক্তিরা স্বাভাবিকভাবে আত্মসমালোচক। সে মনে মনে নিজেকে বিচার করে, আমি ঠিক আছি তো, আমি সক্ষম তো, আমি কি আমার সঙ্গীকে সন্তুষ্ট করতে পারবো। এই প্রশ্নগুলো তার যৌন মিলনের সময় তার মনে এক কুয়াশার মতো ভেসে থাকে এবং উত্তেজনার প্রবাহ ভেঙে দেয়। শরিক মন যৌনতাকে কেবল শরীরের খোলা হিসেবে দেখে না, এটা তার কাছে আত্মিক, আবেগী গভীর সংযোগ। তাই সামান্য আবেগগত অনিরাপত্তার পুরো যৌন প্রতিক্রিয়ায় নষ্ট। সে প্রত্যাখ্যান বা অপমানের ভয় ভীষণভাবে অনুভব করে। সঙ্গীর সামান্য অসন্তুষ্ট তাকে ভিতরে ভিতরে ভেঙে দেয়, চুরমার করে ফেলে তাকে। আমরা যদি দেখি যে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশনের মতো পুরুষের এই ধরনের গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে, বিশেষ করে শরিক পুরুষের মূল সংকট হলো আমি পারবো তো, আমি যথেষ্ট নই। এই দুই ভয়, আমি পারবো তো, আমি যথেষ্ট মনে হয় নয়, এই ভয় দুটো তাদেরকে তাড়না করে এবং তাড়িয়ে মারে তাদেরকে। এটি শরীরকে নয়, মনকে আগে আটকায়। মন উত্তেজিত হলে শরীর স্বয়ংক্রিয়ভাবে স্নায়বিক প্রতিক্রিয়া সংকুচিত হয়, আর তখন উত্থান, ইরেকশন স্বাভাবিকভাবে বাধাগ্রস্ত হবে। এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আর শরিকের ক্ষেত্রে এই শরিক পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে ইডির বা প্রিম্যাচুর ইজাকুলেশনের মূলত এই জিনিসগুলো যেগুলো হয়, যে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন মূলত শারীরিক নয়, বরং আবেগগত চাপ, উদ্বেগ, অতি সংবেদনশীলতা, অতি চিন্তা এবং নিজেকে অযোগ্য মনে করার প্রতিফলন। শরিক পুরুষ প্রেমে অত্যন্ত নিবেদিত, সম্পর্ক তার কাছে পবিত্র। তাই যৌন মিলনের সময় সে সঙ্গীর জন্য নিজেকে সর্বোত্তম দেখাতে চায়, কিন্তু এই সেরা হওয়ার চেষ্টা তাকে নিজের শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। আনন্দ, স্বতঃস্ফূর্ত উত্তেজনা এসব পিছিয়ে যায়, সামনে আসে চিন্তা, বিচার, নিখুঁত হওয়ার চাপ, ব্যর্থতার ভয়। ফলে ইডি একটি গৌণ সমস্যা বা প্রিম্যাচুর ইজাকুলেশন একটি গৌণ সমস্যা। মূল হলো তার অন্তর্গত অনিরাপত্তা এবং কঠিন চিন্তার ভার। শরিক ব্যক্তি স্বভাবতই আবেগী এবং সহজে আঘাত পায়, এবং পূর্বের কোনো ছোট সেক্সুয়াল মিস্টেক বা অস্বস্তিকর অভিজ্ঞতা, সমালোচনা বা সঙ্গীর কোনো মন্তব্য, এসব তার মনে দীর্ঘ রেখা রেখে যায়। ট্রমা না হলেও ছোট লজ্জায় তার জন্য আত্মবিশ্বাস ভেঙে দিতে পারে। তার আরেক বৈশিষ্ট্য হলো নৈতিকতা এবং অপরাধবোধ। নৈতিক পরিবেশ যদি কঠোর হয়, তাহলে যৌনতা নিয়ে অপরাধবোধ বা লজ্জা তৈরি হয়, যা যৌন ক্ষমতাকে দমিয়ে দেয়। সে নিজের যৌন চাহিদা প্রকাশ করতে সংকোচ বোধ করে, অনেক সময় কামনা দমন করে রাখে। ফলে স্বতঃস্ফূর্ত উত্থান অনেক সময় হয় না, অথবা শুরু হলেও তা টিকে না। সব মিলিয়ে শরিক ব্যক্তিত্বের যৌন প্রতিক্রিয়া পুরোপুরি মন নির্ভর। মন শান্ত থাকলে যৌন শক্তি প্রবাহিত হয়, মন ভেঙে গেলে যৌন শক্তিও ভেঙে যায়। তাই শরিকের ক্ষেত্রে ইডি বা প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশনের মতো সংবেদনশীলতা হলো ভয়, আত্মসন্দেহ, নৈতিক অপরাধবোধ, অতিরিক্ত আবেগে জড়ানো এবং অতি চিন্তার মিশ্র প্রতিফলন।
আমরা যদি শরিক মায়াজমের যৌন আচরণ মানে সেক্সুয়াল বিহেভিয়ারের দিকে যদি তাকাই, তাহলে আমরা এখানে দেখি যে শরিক পুরুষের যৌন আচরণ অত্যন্ত সংবেদনশীল, আবেগপূর্ণ এবং মনের সাথে গভীরভাবে সংযুক্ত। তার কামনা প্রবল হলেও তার সরাসরি শরীরের মধ্যে প্রকাশ পায় না, কারণ মন সবসময় নিয়ন্ত্রণ করছে তাকে। কামনা থাকে কিন্তু যৌন ক্ষমতা বা স্বতঃস্ফূর্ততা প্রায় নিজের চিন্তা, লজ্জা এবং অজানা ভয়ের কারণে বাধাগ্রস্ত হয়। শরিক পুরুষ সঙ্গীর কাছে সঠিক, উত্তম বা নিখুঁত নিজেকে দেখাতে চায়। সে চায় ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা, কিন্তু এই মানসিক চাপই তার যৌনশক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে। তার কাছে ঘনিষ্ঠতা মানে শুধু শরীর নয়, এটি আবেগগত নিরাপত্তা, গ্রহণযোগ্যতা এবং আত্মসম্মানের পরীক্ষা। সম্পর্ক যত গভীর হয়, তত তার ভেতরে ভয়, অপরাধবোধ এবং অক্ষমতার চিন্তা বাড়তে থাকে। অতীতের সামান্য ব্যর্থতাও তার আত্মবিশ্বাস নষ্ট করে দিতে পারে। এই মায়াজামের পুরুষ সাধারণত লাজুক এবং সংযত। সে খোলামেলা ভাবে মানে যৌন আচরণে সে ভয় পায়, মানে খোলামেলা হতে সে ভয় পায় এবং প্রায় নিজেকে নিজের কামনাটাকে দমন করে রাখে। গোপন আকাঙ্ক্ষা, চাপা ইচ্ছা এবং দমিত কামনা তার মনে জমে থাকে। অনেক সময় উত্তেজনা নিজে 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 মিলিয়ে যায়, নিজেকে সংযত করে রাখে, নিজেকে ভাসিয়ে দেয়, চেপে রাখে। এটাই শরীর ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচুর ইজাকুলেশনের মতো মূল চেহারা, যা কামনা আছে কিন্তু প্রকাশ বা কর্ম বাধাগ্রস্ত। যখন সঙ্গী নিরাপদ, গ্রহণযোগ্য এবং বিচারহীন পরিবেশ দেয়, তখন তার চারপাশের যৌন শক্তি ধীরে ধীরে প্রবাহিত হতে থাকে। তখন তার যৌন আচরণ হয়ে ওঠে স্বতঃস্ফূর্ত, স্নিগ্ধ, আবেগপূর্ণ। তবে ভেতরের ভয়, অনিরাপত্তা এবং নিখুঁত হওয়ার চাপ পুরোপুরি না গেলে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশনের মতন এই জিনিসগুলো, এই অসুখগুলো বা অন্যান্য অসুখগুলো বারবার ফিরে আসতে পারে। এই শরিক মায়াজমের এই যৌন রোগগুলো মূলত আবেগগত বাধা, যেখানে যৌন শক্তি আছে কিন্তু মন ও আবেগের বেড়াজাল তার শরীরকে প্রকাশ পায় না। আমরা এবার শেয়ার করি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। শীতের রাত খুব দীর্ঘ করবো না, অনেকগুলো বিষয় ছিল, আমি ছোট করে বলবো। এই শরিক মায়াজামের যখন লোকজনগুলো আমাদের চেম্বারে আসে, আমার যে অভিজ্ঞতা বা আমার ওস্তাদের কাছে থেকে বা মাস্টারদের কাছ থেকে যেটা আমরা দেখেছি, শুনেছি, পড়েছি, অভিজ্ঞতা যেটা আমার, তো দেখি যে এদের বডি ল্যাঙ্গুয়েজ, স্পিচ প্যাটার্ন, ফার্স্ট ইমপ্রেশন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা আপনি চেম্বারে প্র্যাকটিস না করলে বা অবজারভেশন না করলে এগুলো কিন্তু কখনোই বোঝা যায় না, এটা সম্ভব না বোঝা। আমি অভিজ্ঞতাগুলো শেয়ার করি। এই রোগীগুলো, বিশেষ করে শরিক মায়াজামের রোগীগুলো, রুমে ঢোকার সঙ্গে সঙ্গে যেভাবে দেখা যায়, এটাকে আমরা দেখি যেভাবে, মুখে চিন্তার রেখা দেখি, চোখে অস্থিরতা আছে, মনে হবে যেন কিছু নিয়ে দুশ্চিন্তা করছে। খুব সাধারণ, সিম্পল, হাম্বল, ভদ্র আচরণ, কোনো অহংকার নেই। এটাকে দেখেই কথাবার্তা শুনলে বোঝা যায়। দেখলেই মনে হবে যে এই মানুষটা অনেক সাফারিং করছে, কিন্তু নিজের ভিতরে সব লুকিয়ে রাখছে। নিজের সমস্যা বোঝাতে খুবই আগ্রহী, ভদ্র স্বরে অনুমতি নিয়ে কথা বলা শুরু করবে এরা। এই ধরনের বেশিরভাগই এই ধরনের কথা আচরণগুলো করে, অনুমতি নিয়ে কথা শুরু করা, ভদ্র স্বরে কথা বলা, হ্যাঁ, খুবই আগ্রহী, নিজের সমস্যাটা তুলে ধরে, এই ধরনের মানসিকতা এদের ভিতরে দেখা যায়। এটা প্রথম ইমপ্রেশনই হলো সেন্সিটিভ, ওয়ারিড আর অনেস্ট সাফারিং। খুব রিয়াক্টিভ, রুমে এনভায়রনমেন্ট, ডক্টরের কথা, ছোট শব্দ, সবকিছুর তড়িৎ প্রতিক্রিয়া। আপনি যেটাই বলেন না কেন, খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় না।
এবং দেখা যায় যে সোরিক পেশেন্ট গিভ দ্য ইমপ্রেশন অফ আই এম ট্রাইং মাই বেস্ট বাট লাইফ ইজ ভেরি হার্ড ফর মি। এটি হলো এদের চোখে মুখে ভিতরে ইমপ্রেশন। এদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখি যে এরা ঘরে ঢোকার পরে হাত দিয়ে আঙ্গুল মচকানো, মানে হাতের ভিতরে নিয়ে আঙ্গুল এইভাবে মচকাচ্ছে, চেয়ারে বসে অস্থিরতা ভাব নড়াচড়া করছে, অস্থির ভাবে নড়াচড়া করছে, দুপা একটার পর একটা নাড়াচ্ছে, হালকা শব্দে চমকে উঠছে, বাড়িতে বাইরে যদি একটা গাড়ির শব্দ হচ্ছে চমকে ওঠা, সোজা হয়ে বসতে পারে না, মাঝে মধ্যে এইভাবে বাঁকা হচ্ছে, এইভাবে ভর দিচ্ছে, এখানে বসছে। এদের ভিতরে কিন্তু এই জিনিসগুলো আমরা লক্ষ্য করেছি, আমি লক্ষ্য করেছি এই জিনিসগুলো, এবং মডার্ন মাস্টারও তাই বলছেন। এবং দেখা যায় যে ওভার সেন্সিটিভিটি, যেমন আলো, শব্দ, গরম, ঠান্ডায় অতি সংবেদনশীল, স্কিনে চুলকানে, হাত পা ঘষা, চুলকানো, ছোট স্পর্শ, দ্রুত প্রতিক্রিয়া, এই ধরনের দেখা যায় এদের ভিতরে। তারপরে চোখে দুশ্চিন্তার ছাপ, ভুরু কুচকানো, মুখে স্লাইড ড্রাইনেস বা ক্লান্তি, এটা তাদের মুখে তাকালে বোঝা যায়। তারপরে এদের কাঁচ কিছুটা নিচু করে থাকে, চেহারা লজ্জা বা ইনসিকিউরিটি, এই ভাবটা তাদের মধ্যে থাকে। এবং ডাক্তারের সামনে অতিরিক্ত ভক্তি বা ভদ্রতা, এটা কিন্তু তাদের একটা বড় একটা দিক। এই শরীর রোগীগুলো মানে ডাক্তারের চেম্বারে আসলে এত ভক্তি ভদ্রতা দেখায় যে না, মানে তাকে সম্মান না করে পারা যায় না। হ্যাঁ, এটাই খুব মারাত্মক ব্যাপার শরীর মায়াজামের রোগীদের। এবং দেখা যায় যে টানা 10-15 মিনিট কথা বলার পরে তাকে ক্লান্ত দেখায়, হাঁটা ধীর গতি কিন্তু অস্থির, দাঁড়ালে পা শিফটিং করে। এবং এদের দেখা যায় যে শরীর পোস্টারের ভিতরে উইক, সেন্সিটিভিটি, ওয়ারিড বা ট্রাইং, এই জিনিসটা কিন্তু শরীর পোস্টারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি এর কথা বলা, মানে বিশেষ করে যেটা বলছিলাম যে নম্র, ভদ্র, বিনয়ী, খুব ভদ্রভাবে কথা বলে ডাক্তারকে বারবার সমস্যাটা মানে আমাদেরকে বুঝাতে চায় যে আমার এই সমস্যা, বলে কনফার্ম করতে চায়, নিজেকে সাফারিং বোঝাতে গিয়ে লজ্জা পাই, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো এদের মধ্যে আমরা দেখি। আবার দেখি যে শরীর রোগীদের মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে রোগী দীর্ঘদিন বর্ণনা, মানে রোগী দীর্ঘ বর্ণনা দেয়, ডাক্তার সাহেব এটা হলে আমার ভয় লাগে, এটা হলে আমার এই লাগে, এটা হলে আমার ওই লাগে। আচ্ছা, তারপরে দেখি যে মানসিক দিকে অনেক ব্যাখ্যা করে, যেমন এনজাইটি, ইনসিকিউরিটি, সেম, লজ্জা, এই বিষয় তারা প্রকাশ করে। আবার দেখা যায় যে কথা শুরু করবে দ্রুত, তারপর আবার থেমে গিয়ে চিন্তা করে, নরম স্বরে বলবে ঠিক বুঝতে পারছি না, বা পারতেছি না, কি জানি না আমি, আপনি একটু বিষয়টা বুঝতে পারছেন, এইভাবে কথাগুলো বলে এরা। তারপরে দেখি যে ভবিষ্যৎ নিয়ে ভয় প্রকাশ করে, যদি বড় কোনো সমস্যা হয়, বুঝলেন বিষয়টা কি ভালো করে বুঝতে পেরেছেন ডাক্তার সাহেব? আচ্ছা আচ্ছা। তারপরে বলে যে আমার মনে হয় আরো খারাপ হয়ে যাবে, আপনি কিছু একটা করেন। এই ধরনের মানসিকতা, এই ধরনের কথাবার্তা এরা চেম্বারে এসে বলে। আবার দেখি যে আমি ঠিক বলছি তো, এটা হয়তো তেমন কিছু না, তবুও ভয় হয়, এই ধরনের মানসিকতা এদের মধ্যে আমরা লক্ষ্য করি। তারপরে দেখি যে সেক্সুয়াল সাবজেক্টের ভিতর দেখি এর লজ্জা এবং ভয়টা খুব বেশি কাজ করে। যখন এটা যৌন সমস্যা বলতে গেলে কণ্ঠ নরম হয়ে যায়, চোখ নিচু করে, লজ্জা পায়, মনে হয় আমি ঠিক নই, এই গিলটি টাইপ বাক্য খুব কমন এদের মধ্যে। এই বিষয়গুলো আমরা এদের মধ্যে পেয়ে থাকি। এরপরে আমি কিছু মেডিসিন আলোচনা করব। তার আগে কিছু বলিনি যে শরিক মায়াজামের যে বিষয়টা, যে এই অ্যান্টিশরিক ধারণাটি এসেছে হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ বই থেকে। মূলত হ্যানিম্যানই এই বিষয়টা তুলে ধরেছেন আমাদের সামনে, যেখানে তিনি বলেন যে সোরা ইজ দ্য রিয়েল মাদার অফ অল ক্রনিক ডিজিজ, টু কিওর ইট উই নিডেড ডিপ অ্যাক্টিং অ্যান্টিশরিক রেমেডিস। অর্থাৎ শরিক মায়াজাম হচ্ছে সব দীর্ঘমেয়াদী বা দীর্ঘস্থায়ী রোগের মূল, এবং এই মায়াজামকে শিকড় থেকে দূর করতে পারে কিছু গভীর ক্রিয়া সম্পন্ন ওষুধ, যাকে বলা হয় অ্যান্টিশরিক রেমেডিস। আমি এখানে, কারণ অ্যান্টিশরিক রেমেডি, ডিপ অ্যাক্টিং অ্যান্টিশরিক রেমেডি তো অনেকগুলো রয়েছে, যেমন হ্যানিম্যান কিছু শরিক মেডিসিনের কথা বলে গেছেন, পরবর্তীতে বনিং হাউসেন, তেল সাহেব, বরিক সাহেব, এরকম এরকম করে প্রতিটা মাস্টার কিছু কিছু অ্যান্টিশরিক মেডিসিন তাদের অভিজ্ঞতা, তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তারা এই জিনিসগুলো তারা রেখে গেছে, বলে গেছে আমাদের কাছে এই অ্যান্টিশরিক ডিপ অ্যাক্টিং রেমেডি গুলো, অ্যান্টিশরিক ডিজিজ মানে মেডিসিন গুলো আমাদের রোগগুলোকে খুব দ্রুত আরোগ্য করে।
ভালো রেজাল্ট নিয়ে আসে। আমি সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ মেডিসিন আপনাদের সামনে বলবো। তা আমাদের ডিপ অ্যাক্টিং রেমেডির ভিতরে সর্বপ্রথম যে নামটা আছে সেটা হলো সালফার। সালফার সালফার নিয়ে বলার কিছু না, আপনারা সবাই জানেন। তারপরে আমি এই সালফারের এই যে সেক্সুয়াল যে প্রবলেম গুলো রয়েছে এই বিষয়টাকে মূল করে আমি সালফারটাকে ব্যাখ্যা দেব। সালফার হলো ফিলোসোফার্স ফায়ার। সে চিন্তা করে, বিশ্লেষণ করে, স্বপ্ন দেখে, কিন্তু নিজের শরীরকে অবহেলা করে। যৌনতা তার কাছে এক ধরনের বৌদ্ধিক কৌতূহল, কিন্তু অতিরিক্ত চিন্তা, গরম মস্তিষ্ক, অলসতা, আত্মগর্ব তাকে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশনের দিকে ঠেলে দেয়। সালফার পুরুষ আত্মতুষ্ট, নিজের ধারণায় গর্বিত, মাঝে মাঝে মনে করে যে সে সব জানে, সর্বজান্তা, কিন্তু বাস্তবে কাজের সময় ব্যর্থ হয়। কামনা প্রবল, কিন্তু শরীর দুর্বল, উত্তেজনা হয় কিন্তু দ্রুত হারিয়ে যায়। সে হয়তো রাতে বসে দর্শন বা ধর্মের আলোচনা করে, কিন্তু ভিতরে দগ্ধ হয় অনিয়ন্ত্রিত কামনায়। গরমে কষ্ট পায়, গোসল অপছন্দ করে, মুখে তেলতেলে ভাব, চোখে আগুন, কিন্তু দেহে শক্তি নেই। মানসিক অস্থিরতা, অতিরিক্ত আত্মবিশ্বাস, শরীরে অবহেলা, চিন্তার আগুনে দগ্ধ যৌনতা, এই হলো সালফার। কামনা প্রবল, কিন্তু উত্থান ব্যর্থতা, দ্রুত পতন, ঘাম গরম, পা পুড়ে যায়, জ্বালাপোড়া করে, ঘুমের স্বপ্নে যৌন চিন্তা করে। সালফার যৌন বিষয়ে সবচেয়ে স্পন্টেনাস, স্বতঃস্ফূর্ত, তারপরে তীব্র এবং সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক একটা চরিত্র, একটা মেডিসিন। ডিজায়ার আছে, ডিজায়ার তার অনেক উচ্চ, ইমাজিনেশন, কল্পনা তার অনেক উচ্চ, অনেক কল্পনা করে, তার অনেক কল্পনার গভীরে চলে যায়, শক্তিশালী, কিন্তু নিজেকে পার্সোনাল কমফোর্ট ও লেজিনেস, আলসেমি তাকে সেক্সুয়াল লাইফ থেকে একদম অগোছালো করে ফেলে। সালফার সেক্সুয়াল অ্যাক্ট প্যাশনেট, কিন্তু ডিসঅর্গানাইজ, ল্যাক অফ হাইজেন মানে পরিচ্ছন্নতার অভাব, কেয়ারলেস অ্যাটিচিউড, উদাসীন আচরণ এবং ইগোস্টিক বিহেভিয়ার অনেক সময় পার্টনারকে ইরিটেট করে। প্যাশন পরিমাণ বেশি কিন্তু ডিসিপ্লিন কম, এর প্যাশনের পরিমাণ বেশি কিন্তু ডিসিপ্লিন খুবই কম। অতিরিক্ত ভোগ এবং মাস্টারবেশনের হিস্টোরি খুব কমন এই সালফারের ভিতরে। এর মূল সমস্যা হচ্ছে এক্সেস প্যাশন, পোর ডিসিপ্লিন, ইগোস্টিক ফ্রিডম। এই হলো সালফার। এরপরে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, সেটা হলো সিপিয়া। আমরা তো জানি সিপিয়া হলো মেয়েদের ওষুধ, কিন্তু না, আমাদের সিপিয়া পুরুষও রয়েছে। যদিও সিপিয়া সাধারণ নারী প্রকৃতির, কিন্তু পুরুষের মধ্যেও সিপিয়া টাইপ দেখা যায়। যার দায়িত্বে ক্লান্ত, আবেগ শুকিয়ে গেছে, আনন্দহীন, এই পুরুষরা জীবনের ভারে চাপা পড়ে গেছে। তাদের কামনা মরে গেছে, কিন্তু ভালোবাসার প্রয়োজন গভীর। সিপিআর পুরুষ ঘরে বাইরে পরিশ্রম করে, সব দায়িত্ব পালন করে, কিন্তু কেউ তাকে বোঝে না। তার ভিতরে ভালোবাসা ঘাটতি, মন উদাস, শরীর ক্লান্ত, যৌনতার চিন্তায় বিরক্ত আসে। সে বাধ্যতামূলক কর্তব্য পালন করে। স্ত্রী বা সঙ্গীর প্রতি কোনো রাগ নেই, কিন্তু ফিলিং অফ ইনডিফারেন্স তৈরি হয়। মানসিক ক্লান্তি, দমিত আবেগ, দায়িত্বের ভারে শরীর নিস্তেজ, দায়িত্বের ভারে ভালোবাসা নিঃশেষ। এই হলো সিপিয়া। ঠান্ডা হাত পা, ঘুম হালকা, একা থাকতে চায়, মনের আনন্দ হারিয়েছে। সিপিয়া সেক্সুয়াল বিহেভিয়ার সবচাইতে ক্যারেক্টারিস্টিক ইমোশনাল ডিটাচমেন্ট, আবেগ থেকে দূরে থাকা, অ্যাভারশন, অনাগ্রহ। এদের ফার্স্ট স্টেজে ডিজায়ার নর্মাল থাকে, মডারেট থাকে, নর্মাল বা মডারেট থাকে। এরপর এদের লেটার স্টেজে কমপ্লিট ইনডিফারেন্স, সম্পূর্ণ উদাসীনতা দেখা দেয়। পার্টনারের টাচ ইরিটেশন বা বিরক্তি বোধ করে, রেপুলিশন, অস্বস্তি বা ঘৃণার অনুভূতি হয়, দেখা যায়। সেক্সুয়াল অ্যাক্টের সময় এক্সাইটমেন্ট কম, লুব্রিকেন্ট কম আসে, ইমোশনাল কানেকশন প্রায় থাকে না। সিপিএনআরের যৌন কাজে যেন বাধ্য হয়ে অংশ নেয়, তেমনি পুরুষের ক্ষেত্রে ইমোশনাল ডিসকানেকশন প্রমিনেন্ট, তারাও এরকম বাধ্য হয়েই যৌনক্রিয়াতে লিপ্ত হয়। এর মূল সমস্যা হচ্ছে ইমোশনাল ফ্যাটগুইড, ডিসকানেকশন আর হরমোনাল এক্সস্টেশন। এই হলো সিপিয়া। এরপরে
আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নেট্রাম মিউটিকাম। এই নেট্রাম মিউটিকামে পুরুষরা ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন আসে তাদের আঘাত, প্রত্যাখ্যান ও অব্যক্ত দুঃখ থেকে। সে কখনো কান্না করে না, কিন্তু অন্তরে ভেঙে পড়ে। ভালোবাসার ব্যর্থতা, অপমান বা কোনো আবেগঘন ঘটনার পর তার যৌনশক্তি ধীরে ধীরে নিঃশেষ হয়। সে বাইরে শক্ত, ভদ্র, নীরব, কিন্তু ভিতরে জ্বলে। কাউকে কিছু বলে না। কখনো পুরনো প্রেমিকের স্মৃতি তাকে তাড়িয়ে বেড়ায়, কিন্তু সে মুখে কিছুই বলে না। যৌন ইচ্ছার মাঝে 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 জাগে তার মধ্যে, কিন্তু সাথে সাথেই মনে পড়ে সব বৃথা। তার মনে এটাই ডাকে যে সব বৃথা। এই অভ্যন্তরীণ দমন তার স্নায়ুতন্ত্রকে নিঃশেষ করে ফেলে। ফলে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন দেখা দেয়, বা অন্যান্য যৌন রোগ তাদের মধ্যে দেখা দেয়। এবং দেখা যায় যে মানসিক শোক, আত্মনিয়ন্ত্রণ, একাকিত্ব, অপ্রকাশিত ভালোবাসার ছায়ে নিজেকে আগুনে পুড়িয়ে ফেলে এরা। ঠান্ডা স্বভাব, লবণ পছন্দ, কান্না একা করে, একা একা কান্না করে ঘরে, সূর্যে মাথা ব্যথা, রাতে নিঃসঙ্গতা বাড়ে। এবং আমরা যদি এর সেক্সুয়াল বিহেভিয়ার যদি দেখি, বিহেভিয়ার সেক্সুয়াল দেখি, সেক্ষেত্রে দেখি যে নেট্রামিও যৌন বিষয়ে খুব গভীর, নিভৃত, লাজুক, ইমোশনাল, পয়েন্টেড। ডিজায়ার থাকে, কিন্তু নিজের মাইন্ড খুলে দেয় না। সেক্সুয়ালিটি তার কাছে সাক্রিড, মানে পবিত্র। ইমোশনাল রিজেকশন, আবেগীয় প্রত্যাখ্যান বা হার্ট ব্রেকের পরে সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেসড হয়ে যায়, দমন হয়ে যায়, ভিতরে জমে। তারপরে আমরা দেখি যে ইন্টারকোর্সে সাইলেন্ট, ডিপলি ইমোশনাল হয়, সংযত হয়, বাট হাইলি সেন্সিটিভ থাকে। পার্টনারের ট্রাস্ট ছাড়া সে সেক্সুয়াল রেসপন্স দেয় না। আফটার সেক্স এবং সেক্সের পরবর্তীতে দেখা যায় যে যৌনতার পরে বিষাদ বা গিল্টি ফিলিং কমন। এই নেট্রামিও রোগীদের ভিতরে এটা একদম কমন, প্রমিনেন্ট। এর মূল সমস্যা হলো ইমোশনাল ব্লক, ওয়ান্টেড সেন্সিটিভিটি এবং ওভার কন্ট্রোল। এই হলো নেট্রামিও। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন ফসফরাস। এই ফসফরাস পুরুষ হৃদয়বান, উজ্জ্বল, আকর্ষণীয়। সে ভালোবাসে উষ্ণভাবে, কিন্তু সহজে জ্বলে ওঠে, আবার নিভে যায়। তার যৌনতা আবেগপূর্ণ, রোমান্টিক, কিন্তু দ্রুত ক্লান্ত হয়। ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন আসে অতিরিক্ত আবেগ, স্নায়ু ক্লান্তি এবং মানসিক আঘাত থেকে। ফসফরাস পুরুষ সঙ্গীত, বিশেষ করে সঙ্গীর প্রতি অত্যন্ত সংবেদনশীল। তার কাছে যৌনতা মানে সংযোগ, ভালোবাসা, একসাথে হারিয়ে যাওয়া। কিন্তু যখন সে মনে করে তাকে ভালোবাসা হয়নি, তাকে প্রাণ শক্তি নেমে যায়, তার প্রাণ শক্তি নেমে যায়, তখনই তার প্রাণ শক্তি নেমে যায়। তার শরীর পাতলা, বুক গরম, ঘাম বেশি, পিপাসা প্রচুর। প্রতিটি ব্যর্থ প্রেমের পর তার যৌন শক্তি একটু একটু করে নিঃশেষ হয়ে যায়। অতিরিক্ত স্নায়বিক উত্তেজনা ও মানসিক আঘাত এদেরকে কুরে কুরে খায়। প্রেমে পড়ে যাওয়া আলো, এরা প্রেমে পড়ে যাওয়া, পুড়ে যাওয়ার মতন, মানে প্রেমে আগুনের মতো পুড়ে যাওয়ার মতো, আলোর মতো এরা পুড়ে যায়। উষ্ণ, দয়ালু, ভয় পেলে হৃদয় স্পন্দন বেড়ে যায়, ঠান্ডা বাতাস তাদের ভালো লাগে। এই ফসফরাসের যৌন বিষয় অত্যন্ত উষ্ণ, খোলা মনের, সংবেদনশীল এবং দ্রুত উত্তেজিত হয়। ডিজায়ার সহজে জাগে এবং খুব দ্রুত শরীরের প্রকাশ পায়। ইন্টিমেসি তার কাছে মানে ঘনিষ্ঠতা, সান্নিধ্য, ভালোবাসা ও আনন্দ, যেখানে ইমোশন এবং এক্সাইটমেন্ট একসাথে কাজ করে। তবে সেন্সিটিভিটিতে এত বেশি যে তার পার্টনারের সামান্য অ্যাটেনশন, অ্যাফেকশন বা রোমান্সের ইঙ্গিত পেলেই সেক্সুয়াল যৌন উত্তেজনা জেগে ওঠে। এবং এই ফসফরাস স্বাভাবিকভাবে নিজেকে এক্সপোজ করে, প্রকাশ করে স্বতঃস্ফূর্তভাবে, এবং রসিক থাকে এবং মিশুক স্বভাবের হয়। এবং ইন্টারকোর্সে সে খুবই উষ্ণ, তৎক্ষণাৎ সাড়া দেয়, আবেগে জড়িত, ইমোশনাল কানেক্টেড, তারপরে খুবই উৎসাহী অ্যান্ড ভেরি সেন্সিটিভ টু টাচ, স্পর্শে অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়ে। পার্টনারের উপস্থিত তাকে ইলেকট্রিক্যালি এক্সাইট করে, শরীর যেন আলোতে ভরে ওঠে। কিন্তু ইন্টিমেসিতে তার বিগেস্ট উইকনেস হলো ওভার গিভিং, মানে অতিরিক্ত দিতে থাকা, এবং ইমোশনাল ওভার অ্যাটাচমেন্ট, অতিরিক্ত আবেগে জড়িয়ে পড়া। যদি পার্টনার দূরে সরে যায় বা কোল্ড, মানে শীতল আচরণ করে, ফসফরাস ভেঙে পড়ে, সেক্সুয়াল ডিজায়ার হঠাৎ করে কমে যায়, মন ভয়ে ভরে যায়,
আমি কি অপছন্দনীয়, সে কি আমাকে আর ভালোবাসে না। এবং দেখা যায় যে আফটার সেক্স ইমোশনাল কার্ভিং, মানে আরো ভালোবাসা চাই, আরো ভালোবাসা চাই, এই টেন্ডেন্সি এদের মধ্যে প্রচুর পরিমাণে। এবং টেন্ডারনেস, ক্লোজনেস, নিড, ঘনিষ্ঠতার আকাঙ্ক্ষা যদি এই আবেগ পার্টনার না দেয়, ফসফরাস ইমোশনালি ড্রেইনড, আবেগে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। এর মূল সমস্যা হচ্ছে অতি সংবেদনশীলতা, অতিরিক্ত আবেগ, দ্রুত উত্তেজনা, আর রিজেকশন ক্রিয়া, প্রত্যাখ্যানের ভয়। এই হলো আমাদের ফসফরাস। এরপরে খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আমাদের অ্যান্টিসোরিক, খুব ডিপ অ্যাক্টিং রেমেডি, সরিনাম। সরিনাম হলো শরিক মাঝের সবচেয়ে গভীরতম, যাকে বলা যায় যে আশাহীন আত্মার প্রতিফলন। এই পুরুষ ইডি বা প্রিম্যাচুর ইজাকুলেশন আসে শুধুমাত্র শারীরিক কারণে নয়, বরং মনের গভীর ব্যর্থতা, জীবনের প্রতি অনাস্থা, অতীতের আঘাত ও ভেতরের অসহায়তা থেকে। সরিনাম পুরুষ মনের অবস্থা অত্যন্ত জটিল, তার ভিতরে অবিশ্বাস, ভয়, অপরাধবোধ, হতাশা এবং অস্থিরতা একসাথে বিরাজমান। সে মনে করে সবই বৃথা, কিছুই ঠিক হবে না। এই নেতিবাচক মানসিকতা এই সরিনামের রোগীদের মধ্যে আমরা পেয়ে থাকি। ছোটখাটো সমস্যাও তার মনে বড় হয়ে যায়। নিজের ক্ষমতার প্রতি আস্থা নেই, অতীত ব্যর্থতা, মানসিক আঘাত বা সামাজিক প্রত্যাখ্যান তাকে প্রায়শই অভ্যন্তরীণভাবে ভেঙে দেয়। যৌনরোগের ক্ষেত্রে এর প্রভাব প্রকট। যৌন আকাঙ্ক্ষা থাকলেও তার মনের গভীর নিরাশা এবং মানসিক ক্লান্তি উত্থানকে বাধাপ্রাপ্ত করে, খুব দ্রুত বীর্যপতন করে দেয়। সে চাইলে কামনা করতে চায়, কিন্তু মন ভয় থাকে, আমি পারবো কি। এই মানসিক দমনের কারণে তার জীবন শক্তির শূন্যের দিকে ধাবিত হয়। শারীরিক স্তরে সরিনাম পুরুষ খুবই দুর্বল, সহজে ক্লান্ত হয়ে যায়, পাতলা ও অস্থির, রক্তচাপ কম, হালকা মাথা ব্যথা, মাথা ঘোরা, তারপর ঠান্ডা হাত পা, ফ্যাকাশে মুখ, ঘাম বিশেষত মাথা, পিঠে, বুকের দিকে বেশি, খাবার হজমের সমস্যা, পেট ফোলা, গ্যাস, ঘুম হালকা, মাঝে মাঝে রাতের স্বপ্নের যৌন চিন্তা হলেও সেটা উত্তেজনা রূপান্তরিত হয় না। এইসব শারীরিক উপসর্গ তার মধ্যে দেখা যায়। আমরা দেখি যে ইডি বা প্রিম্যাচুর ইজাকুলেশনের ক্ষেত্রে ফাংশনাল অংশকে আরো দৃঢ় করে, কিন্তু মূল সমস্যা থাকে মানসিক ও আধ্যাত্মিক স্তরে। কামনা আছে, কিন্তু উত্থান অসম্পূর্ণ বা অল্প সময়ের জন্য। যৌন মিলনের সময় সে মনে ভয় হয়, লজ্জা ও অপরাধবোধ, পুরনো ব্যর্থতা বা সামাজিক প্রত্যাখ্যান মনে ভেসে ওঠে। সে প্রায়শই নিজেকে অপর্যাপ্ত মনে করে, যা সম্পর্কের আনন্দকে হ্রাস করে। স্বপ্নদোষ বা রাতে অপ্রত্যাশিত হ্রাসও হতে পারে এর মধ্যে। পরিণামে পুরুষদের মধ্যে যে সকল যৌনরোগ, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন, এটা কিন্তু তাদের শারীরিক সমস্যা নয়। এই সমস্যাটা হলো আত্মার সংকেত। তার জীবন শক্তি ভাঙা, হতাশা তার মধ্যে ঘন। তিনি নিজেকে বোঝেন না বা বোঝানোর চেষ্টা করেন না। তিনি চান ভালোবাসা, প্রশংসা এবং নিরাপত্তা, কিন্তু ভিতরে ভয় তার প্রতিফলনকে আটকে রাখে। এই কারণে তার আত্মবিশ্বাস পুনরুদ্ধারের জন্য শরীর প্রেরণ করে। পরিণাম নিজেকে সবসময় অযোগ্য মনে করে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এদের মধ্যে যে জিনিসটা দেখা যায় সেটা হলো যে ঠান্ডা হাত পা, ক্ষুধা কম, ক্লান্তি, ঘাম বেশি, শীতের প্রতি সংবেদনশীল, গরম বা ঘামের কারণে অস্থির, ভালোবাসা, নিরাপত্তা ও স্বীকৃতি, এটা তাদের কামনা আছে, কিন্তু ফাংশনাল ইম্পর্টেন্সি তার মধ্যে প্রবল। উত্তেজনা অল্প সময়ের জন্য বা মাঝপথে হারিয়ে যায়। আশাহীন জীবনের ছায়ার নিচে আগুন, এটি হলো সরিনাম। পরিণামে পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন হলে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক একত্রীকরণের ফল। এটা কিন্তু তাদের একত্রীকরণের ফলে হয়। যখন তার আত্মবিশ্বাস, ভালোবাসা, জীবনী শক্তি পুনরায় জাগ্রত হয়, তখন এই ফাংশনাল যে ডিস্টারবেন্স গুলো রয়েছে, যে রোগগুলো রয়েছে, নিজে থেকে দূর হয়ে যায়। আমরা যদি এর সেক্সুয়াল বিহেভিয়ারের দিকে তাকাই, তাহলে দেখি যে পূর্ণ ইনসিকিউরিটি, অস্থির, ডিজাপিয়ার, হতাশ, ফিয়ার অফ রিজেকশন, প্রত্যাখ্যানের ভয়ের দিকে তৈরি। ডিজার হাই, ফ্যান্টাসি ইন্টেন্স, কিন্তু কনফিডেন্স প্রায় নেই। পার্টনারের লাভ পাওয়ার গভীর ক্ষুধা তাকে সেক্সুয়াল পারফরমেন্স অ্যানেক্সিয়াস করে তোলে। ব্যর্থতার আগাম ধারণা, ফলস্বরূপ ইডি বা প্রিম্যাচুর ইজাকুলেশনের মতন ঘটনা ঘটে।
বডি আনক্লিন ফিলিং, নোংরা অনুভব এবং ডিপ ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতা এদের মধ্যে প্রবল। সেক্সুয়াল ইন্টিমেসিতে সে বাধা সৃষ্টি করে। এর মূল সমস্যা হলো হাই ডিজায়ার, লো কনফিডেন্স অ্যান্ড ডিপ ইনসিকিউরিটি। এটা হলো এর মূল কোর বিষয় ছরিনামের। এরপরে আসে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন, লাইকোপোডিয়াম। ভেতরে ভয়, বাহিরে অহংকার, দ্বন্দ্বের রাজা। লাইকোপোডিয়াম মানুষদের আত্মবিশ্বাসের অভিনয় থাকে। তারা খুব বুদ্ধিমান, কিন্তু ভিতরে ভয় থাকে, আমি পারবো না, আমি ছোট হয়ে যাব। মানসিক চাপ, গ্লানি আর আত্মসম্মানজনিত সংকটে তারা যৌন জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ডান দিকে রোগ বেশি, গ্যাসের সমস্যা, ফুলে থাকা পেট, ফাঁপা, শুকনো চুল, ঠান্ডা পা। খাদ্যের চাহিদা ভালো কিন্তু শক্তি কম। লাইকোপোডিয়ামের সবচেয়ে চেনা রূপ হলো ডিজায়ার স্ট্রং বাট পাওয়ার উইক। উত্তেজনা শুরু হয়, ইরেকশন হয়, কিন্তু অ্যাক্ট করার আগে মিলিয়ে যায়। মাঝে মাঝে পার্টনার পরিবর্তন করলে তার ভালো পারফরমেন্স করে তারা। যৌন সম্পর্কের মানসিক দিক থেকে এরা ইনসিকিউরিটিতে থাকে। আমাদের খুব সুন্দর রুব্রিক রয়েছে, দ্য ল্যাক অফ সেলফ কনফিডেন্স, ইম্পর্টেন্সি ফর অ্যান্টিসিপেশন, ফিয়ার অফ ফেইলিওর। এই ধরনের গুরুত্বপূর্ণ রুব্রিক্স আমাদের রেপার্টরিতে আমরা পাই। এটি ক্লাসিক সোরিক সাইকোটিক মিক্স টাইপ, যেখানে মানসিক দমন থেকে সেক্সুয়াল কলাপস হয়। পুরুষদের মধ্যে ভেতরে অস্থিরতা, বাইরে দম্ভ আর যৌন দুর্বলতা একসাথে দেখা যায়। লাইকোপোডিয়াম যৌন বিষয়ে আত্মমর্যাদা নির্ভর, ডমিনেন্স সিকিং, প্রভুত্ব চায়, কিন্তু ভিতরে আবার গভীর অ্যাংজাইটি লুকিয়ে থাকে। ইচ্ছা প্রবল, উত্তেজনা শক্তিশালী, কিন্তু প্রথম কন্টাকে ইরেকশন ফেলিওর খুব কমন। এরা প্রথম সম্পর্কে প্রথমে তারা ফেলিওরটা বেশি হয় এই লাইকোপোডিয়ামের রোগীরা। কারণ ফিয়ার অফ ফেলিওর, ব্যর্থতার ভয়, তার মনে ব্যর্থতার ভয় তাকে কুরে খায়। পারফরমেন্স এনজাইটি এবং ইগো ইনজুরি, অহংকার আঘাত, অহংবোধের আঘাত, এই জিনিসগুলো তাকে ব্যর্থতা পর্যবেসিত করে। পার্টনারকে সাইকোলজিক্যালি কন্ট্রোল করতে চায় এই লাইকোপোডিয়ামের রোগীরা। এরা প্রশংসা চায়। যদি পার্টনার ক্রিটিসাইজ করে, সেক্সুয়াল কনফিডেন্স সঙ্গে সঙ্গে ভেঙে যায়। ইন্টারকোর্সে দেখা যায় যে এরা ওয়ান্স স্টার্টেড ওয়েল পারফর্ম এবং স্ট্যামিনা, সহনশক্তি আছে, কিন্তু স্টার্টিং প্রবলেম বেশি। এর মূল সমস্যা হচ্ছে এক্সেস ডিজায়ার, ফিয়ার অফ ফেইলিওর আর ইগো সেন্সিটিভিটি। এই বিষয়টা হলো লাইকোপোডিয়ামের একদম কোর। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন, গ্রাফাইটিস। গ্রাফাইটিসের রোগীদের ইমোশনাল দমন, ভালোবাসার দমন, সেক্সুয়াল সিস্টেম কলাপস, এটা হলো মূল বিষয়। গ্রাফাইটিস মানুষ আর্টিস্টিক, গভীর, নরম মনের, কিন্তু নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারে না। সম্পর্কের মধ্যে চেপে রাখে সবকিছু, ফলে সেক্সুয়াল এনার্জি ধীরে ধীরে নিঃশেষ হয়। স্থূল, ঠান্ডা প্রকৃতির এরা, ত্বকের ফাটল, নিরস ডিসচার্জ, ক্রনিক একজিমা, এগুলো আমরা গ্রাফাইটিসের রোগীর মধ্যে হরহামেশাই দেখতে পাই। হজম দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, ওজন বেশি, এই জিনিসগুলো আমরা প্রায় দেখতে পাই। এই ওষুধের ইরেকটাল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন আসে মানসিক দমন ও এন্ডোক্রাইন ইমব্যালেন্স থেকে। যৌন ইচ্ছা থাকে না, অথবা থাকলেও প্রতিক্রিয়া হয় না। অনেক সময় পার্টনারের প্রতি উদাসীনতা, হতাশ, অবসাদ দেখা দেয়। আমরা খুব দারুণ রুব্রিক পাই, অ্যাভারশন টু সেক্স, ল্যাক অফ ভাইটাল হিট, মেলানকোলি উইথ ইনডিফারেন্স টু লাভ ওয়ান্স। এই ধরনের গুরুত্বপূর্ণ আমরা রুব্রিক গুলো পাই। গ্রাফাইটিস হলো এমন মানুষদের ওষুধ যারা ভেতরে গভীর দুঃখ ও নীরব সাপ্রেসড অ্যাঙ্গার বহন করে। এই মানসিক দমন সেক্সুয়াল শেপারে অক্ষমতা তৈরি করে। গ্রাফাইটিস যৌন বিষয় ডাল, মানে মন্থর, স্লো, ধীর এবং কম উত্তেজনাপূর্ণ। ডিজায়ার খুব কম বা চেঞ্জেবল, কখনো কখনো থাকে, কখনো নেই। এবং এদের মাইন্ড অফেন, মানে আনেক্সিয়াস, টিমিড, মানে ভীরু, এবং ইমোশনালি উইথড্রন, আবেগে সরে থাকে। অবেসিটি, স্থূলতা, স্কিন ডিজিজ বা ডিসচার্জের কারণে সেলফ কনফিডেন্স কম থাকে এদের মধ্যে। ইন্টিমেসিতে অস্পষ্ট বা বিরক্তি বা আনউইলিং, অনাগ্রহ দেখা যায় এদের মধ্যে। গ্রাফাইটিসের সেক্সুয়াল অ্যাক্টে খুব প্যাসিভ, মানে নিষ্ক্রিয়, কিন্তু ইন্টিউশন শুরু করা সাধারণত পার্টনারের উপর ছেড়ে দেয় এরা। জীবনে
মন মতো, মানে একঘেয়েমি, মানে যেটাকে বলে মনোটনিক, যেটা এটা জীবনটা একদম একঘেয়েমি। সেক্সুয়াল লাইফও একদম রিফ্লেক্টেড, উত্তেজনা কম, রেসপন্স ধীর। এর মূল সমস্যা হচ্ছে লো ভাইটালিটি, লো ডিজায়ার, ইমোশনাল উইথড্রল। এটাই হলো কোর ফিলিং হলো এইটা। এরপরে আরেকটি মেডিসিন দিয়ে আমি শেষ করব, ক্যালকেরিয়া কার্বনিকা। ভিতরে অনিরাপত্তা, বাহিরে দায়িত্ব, শরীর মন দুটোই ভাবে ক্লান্ত, আশ্রয় চায়। ক্যালকেরিয়া মানুষরা পরিশ্রমী, ধীর স্থির, কিন্তু ভিতরে খুব ভীতি। সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠে, তবু দায়িত্ব থেকে পিছিয়ে যায় না। মানসিকভাবে তারা সুরক্ষা চায়, পরিবার, অর্থ, ধর্ম সবকিছুতে আশ্রয়ের অনুভূতি দরকার। এই ভয়, ভীতি, উদ্বেগ আর নিরাপত্তাহীনতার কারণে তাদের সেক্সুয়াল এনার্জি ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায়। মোটা, স্থূল, ঘাম বেশি, বিশেষত মাথায় ও ঘাড়ে। ঠান্ডা, কাঁপুনি প্রবণ, একটু পরিশ্রমে ঘেমে যায়। হজম দুর্বল, পেট ফুলে থাকে, চর্বি জমে যায়। এদের ইডি বা পিতে মূলত শারীরিক ক্লান্তি ও মানসিক ভয়ের কারণে হয়। যৌন আকাঙ্ক্ষা থাকলে উত্তেজনা ধরে রাখতে পারে না। অনেক সময় প্রিম্যাচুর ইজাকুলেশন বা ইরেকটাইল ডিসফাংশন হয়। মনে হয় আমি পারবো না, আমি ব্যর্থ হব। আমরা খুব দারুণ রুব্রিক পাই রেপার্টরিতে: ফিয়ার অফ ফেলিওর, লুজ অফ কনফিডেন্স, অ্যাভারশন টু কোশন ডিউ টু উইকনেস। এই ধরনের রুব্রিকগুলো খুব দারুণ রুব্রিক আমরা পাই। এই ওষুধ সেক্সুয়াল উইকনেসের পর পাশাপাশি পুরো মেটাবলিজমকে পুনর্জীবিত করে। যারা সহজে ঠান্ডা লাগে, ঘামায়, মানসিকভাবে দুর্বল, আত্মবিশ্বাসহীন, তাদের জন্য অসাধারণ। ক্যালকেরিয়া রোগী যৌন বিষয়ে অস্বাভাবিকভাবে সংযত, রিজার্ভ, লাজুক এবং ধীর স্বভাব। যৌনতা তার কাছে দায়িত্বের অংশ, কোনো উত্তেজনাপূর্ণ অভিযান নয়। আত্মবিশ্বাস কম, শরীর নিয়ে মাইন্ড নিয়ে ইনসিকিউরিটি থাকে তারা। আমি মোটা, আমি অগোছালো। এই কারণে ইন্টিমেসিতে শুরুতে সংকোচ সৃষ্টি হয়। এদের ডিজায়ার থাকে, কিন্তু ফিয়ার, ভয় তার আধিপত্য করে বসে থাকে তার মনে। একবার ইমোশনালি সেফ মনে করলে সে অর্ম, স্টাডি এবং অ্যাফেকশনেট হয়ে ওঠে। কিন্তু অতিরিক্ত পরিশ্রম, ঘাম, ক্লান্তি কিংবা ঠান্ডা অনুভূতি হলে সেক্সুয়াল ইন্টারেস্ট হঠাৎ কমে যায়। স্বতঃস্ফূর্ততা নেই এদের মধ্যে। এরা মেকানিক্যাল বা ডিউটি বেসড ইন্টারকোর্স করে। এর মূল সমস্যা হচ্ছে লজ্জা, অসহায়তা, সেলফ কনফিডেন্সের অভাব, ফিয়ার অফ উইকনেস। এটাই হলো এর মূল বিষয়। ওদের সোরামায়াজমের যে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন বা অন্যান্য যে যৌন রোগ রয়েছে, তার মানে হলো যে ভাইটাল রিয়াকশনের দুর্বলতা। অর্থাৎ জীবনী শক্তি আছে, কিন্তু আমরা জাগতে পারছি না, কিন্তু জাগতে পারছে না। এই অবস্থায় রোগী ফিজিক্যাল না বরং মানসিকভাবে আত্মবিশ্বাস হারায়, ভয়, অস্থিরতা, দমনের শিকার হয়। সেই জন্য এই অ্যান্টিসোডিক মেডিসিন গুলো খুবই গভীর স্তরে দুর্বল ভাইটাল রিয়াকশনকে পুনর্জীবিত করে, ভাইটাল ফোর্সকে টিউন করে, তাকে তার সঠিক জায়গাতে নিয়ে আসে। তারা জনশক্তি নয়, পুরো মানুষটাকে জাগিয়ে তোলে, শরীর, মন, আত্মা 3 স্তরে। এই গভীর অ্যান্টিসোডিক মেডিসিন কি দারুণ কাজ করে, যারা আমরা প্র্যাকটিস করছি দীর্ঘদিন ধরে, তারা আমরা সবাই জানি। সকলকে অসংখ্য ধন্যবাদ ভুল ত্রুটি মার্জনীয়।